ওসমান হাদির খুনি ফয়সাল আত্মসমর্পণ করেছে আজ। ওসমান হাদির ময়নাতদন্ত আবারও হবে। জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির খুনি কে তা আজ আর গোপন নেই। এদিকে আজ উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল তার মা বাবাকে বাঁচাতে আত্মসমর্পণ করে পুলিশের কাছে জবানবন্দি দেয়। আবারও উসমান হাদির ময়নাতদন্ত হবে। সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ওসমান হাদির খুনি ফয়সাল, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। অন্যদিকে এই ঘটনায় জড়িত মির্জা আব্বাসকে গ্রেপ্তার করলো, দেখুন। খেলারাম খেলে যায়, দেখারাম দেখে যায়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা হইল খেলারাম আর আমরা হচ্ছি দেখারাম। তারা খেলতেছে, আমরা দেখতেছি। বাংলাদেশের বিচার বিভাগকে ঠিক কোথায় নিয়ে দাঁড় করিয়েছে এই আসিফ নজরুলের মতো। আপনারা কি বুঝতে পারতেছেন? কিন্তু গত 48 ঘন্টায় পুরো দৃশ্যপট যেন 180 ডিগ্রিতে ঘুরে গেছে। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ভেসে আসে খুনি ফয়সালের একটি ভিডিও বার্তা, আর ঠিক তার পরপরই সাংবাদিক ইলিয়াস হোসাইন যুক্তরাষ্ট্র থেকে ফাটালেন এক বোমা। ইলিয়াস হোসাইনের দাবি, হাদির খুনি দুবাই নয়, ভারত নয়, সে আছে খোদ ঢাকাতে। আমাদের একজন মাননীয় আইন উপদেষ্টা আছেন, তার কথাবার্তা শুনলে মনে হয় যে তিনি এই রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য তার জীবন যৌবন সব শেষ করে দিয়েছেন। মানুষ আজ চিৎকার করে বলছে, হাদির রক্তের প্রতিটি ফোঁটা আজ বিচার চায়। খুনি ফয়সাল এবং তার নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচন না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না। উসমান হাদির ঘটনার সঠিক বিচার হওয়ার জন্য সবাই লড়াই করছে রাজপথে। এইদিকে আজকে বিশাল একটি ঘটনা ঘটে যায়। উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল সে নিজেই আত্মসমর্পণ করে তার মা এবং বাবাকে বাঁচাতে। দর্শক শ্রোতা, এই বিষয়টাকে কেন্দ্র করে ফয়সাল পুলিশের কাছে জবানবন্দি দেয় এবং তার জবানবন্দিতে অনেক রহস্য উন্মোচন করে। সেই রহস্য দেখে এখন কিন্তু নতুন মোড় নিয়েছে উসমান হাদির মামলার। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে উসমান হাদির মামলার সর্বশেষ অবস্থা এবং এই নিয়ে আদালত যে চূড়ান্ত একটি রায় দেয় সেইটাও দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে। জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির খুনি কে তা আজ আর গোপন নেই। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, আজ পর্যন্ত সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি। বরং সময় যত গড়াচ্ছে তত তার অবস্থান নিয়ে ধোঁয়াশা বাড়ছে। শুধু সোশ্যাল মিডিয়া নয়, একবার এক এক তথ্য দিচ্ছে খোদ প্রশাসনের কর্মকর্তারাই। তবে হাদির খুনির অবস্থান নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে তা শুনলে রীতিমতো আঁতকে উঠবেন প্রিয় দর্শক। কারণ খুনি এমন এক জায়গায় সুরক্ষিত আছে যেখানে শুধু রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরাই আশ্রয় পায়। আজ আমরা জানব হাদির হত্যাকারীকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে আর কারা তাকে বাঁচাতে মূল কালপ্রিটের ভূমিকা পালন করছে। আজ আমরা টেনে খুলে ফেলব সেই ভয়ঙ্কর বেঈমানদের মুখোশ। হাদি হত্যাকাণ্ডের রহস্যময় ঘটনাপ্রবাহ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শহীদ উসমান হাদির খুনি সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সর্বশেষ অবস্থান যাচাই করে পাওয়া গেছে এক হাড় হিম করা তথ্য। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে তিনি বাংলাদেশেই আছেন। বহাল তবিয়তে অবস্থান করছেন ঢাকা ডিওএইচএস এর এক ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনে। দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এই বোমা ফাটিয়েছেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সামরিক প্রশাসনের এত প্রভাবশালী একজন ব্যক্তির কাছে খুনি পৌঁছল কিভাবে? ক্ষমতার চেয়ারে বসে কারা এই খুনিকে পাহারা দিচ্ছে? হাদিকে যখন রাজপথে গুলি করা হয় তখন সেই দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে। ভিডিও ফুটেজ আর পুলিশি তদন্তে ফয়সালের চেহারা স্পষ্টভাবে উঠে এসেছিল। সেদিনের সেই নির্মমতার পর খুনি ফয়সাল আত্মগোপনে চলে যায়। কিন্তু ডিজিটাল যুগে অপরাধীর পায়ের ছাপ লুকোনো সম্ভব নয়। তদন্তকারী কর্মকর্তারা ফয়সালের লোকেশন ট্র্যাক করেছেন, আর সেই লোকেশন সরাসরি নির্দেশ করছে ঢাকা ডিওএইচএস এর একজন জাদরেল ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনকে। যখন পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হলেন যে হাদির খুনি সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসাতেই আছে, তখন তারা সেখানে অভিযানের প্রস্তুতি নেন। কিন্তু এই পর্যায়ে শুরু হয় আসল নাটক। রাষ্ট্রের উচ্চপদস্থ সেই কর্মকর্তার বাসভবনে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় ওপর মহল থেকে। খুনি ভেতরে আছে জানার পরও প্রশাসন তাকে ধরতে পারেনি, কারণ ওপরতলার নির্দেশ ছিল নো এন্ট্রি। প্রশ্ন জাগে, একজন শহীদ জুলাই যোদ্ধার খুনির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেলের কিসের সম্পর্ক? পরবর্তীতে কি তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে? এই জবাবদিহিতা আজ জনগণের দাবি। যারা আজ জুলাই বিপ্লবের কথা বলে উপদেষ্টা হয়েছেন, তাদের নাকের ডগায় এই খুনিরা ঘুরে বেড়াচ্ছে। একদিকে জুলাইয়ের শহীদদের নিয়ে শোক প্রকাশ করা হচ্ছে, অন্যদিকে তাদের খুনিদের ভিআইপি প্রোটোকল দিয়ে লুকিয়ে রাখা হচ্ছে। প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের এই দোসররা এখনও কতটা শক্তিশালী যে তারা একজন চিহ্নিত খুনিকে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রাখতে পারে? এটি কি জুলাই চেতনার সাথে চরম বেইমানি নয়? রাষ্ট্র যখন খুনিদের পাহারা দেয়, তখন মানুষ বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিতে চায়।
আর তখন সেটাকেই আবার বলা হয় মব। কিন্তু নীতি নির্ধারকদের বোঝা উচিত সাধারণ মানুষ কেন ক্ষিপ্ত হচ্ছে। যখনই এই সত্যগুলো তুলে ধরা হচ্ছে তখনই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হচ্ছে। যারা হাদি হত্যার বিচার চাইছে তাদের বলা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। অভিযোগ তোলা হচ্ছে যে নির্দিষ্ট কিছু পেজ বা চ্যানেল দেশে অস্থিতিশীলতা তৈরি করছে। কিন্তু প্রশ্ন হলো, সত্য বলা কি অপরাধ? যারা রাষ্ট্র ও প্রশাসনের এই অসঙ্গতিগুলো সামনে আনছেন তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা কখনোই ভালো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মানুষ আশা করেছিল খুনিরা ডান্ডা বেড়ি পরে কাঠগড়ায় দাঁড়াবে। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? নদী থেকে একের পর এক অজ্ঞাত লাশ উদ্ধার হচ্ছে, আর হাদির মতো জনপ্রিয় তরুণ নেতার খুনিরা ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় আতিথেয়তা পাচ্ছে। এমন পরিস্থিতিতে নিজেদের প্রতারিত ভাবছে সাধারণ মানুষ। বাস্তবতা হচ্ছে হাদির খুনিরা আছে আমাদের নাকের ডগাতেই, অথচ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ফয়সালের অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। হাদি গত বছরের 12ই ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। এর পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। আবার কেউ কেউ বলেন তারা সিলেট সীমান্ত দিয়ে পালিয়েছে। এমনকি ফয়সালকে সীমান্ত পার করে দেওয়ার অপরাধে দুজনকে গ্রেফতার করে রিমান্ডেও নেয় পুলিশ। পুলিশের পক্ষ থেকে এটাও জানানো হয় যে ফয়সাল ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে, যা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা গেছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে জানিয়েছিল সন্দেহভাজনরা ভারতের দিকে পালিয়ে যেতে পারে, কিন্তু নির্দিষ্ট প্রমাণ বা স্থানে পৌঁছানোর নিশ্চয়তা নেই। এর সপ্তাহখানেক পরই আবার তথ্য বদলে যায়। 21 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম বলেন, ফয়সাল করিম বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছেন কিনা নাকি দেশে আছেন এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই। পুলিশ প্রশাসন স্পষ্টভাবে কিছু জানে না বলে জানিয়ে দেন তিনি। তবে জনগণকে এক ধরনের সান্ত্বনা দিয়ে বলেন, তদন্তকারী কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, অপরাধী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এর কিছুদিন পর প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ভিডিওতে এসে নিজ মুখে দাবি করেন তিনি ভারতে নেই, বরং এখন তিনি দুবাইয়ে আছেন। সরকার ও তদন্তকারীদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি ভিডিওতে। পরবর্তীতে জানানো হয় হাদি হত্যাকাণ্ডের মূল 2 আসামি ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। তাদের পালাতে সহায়তাকারী 2 ভারতীয় নাগরিক মেঘালয়ে গ্রেপ্তার হয়েছেন। ডিসেম্বরের 28 তারিখ এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়েছে। খেলারাম খেলে যায়, দেখারাম দেখে যায়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা হইল খেলারাম আর আমরা হচ্ছি দেখারাম। তারা খেলতেছে, আমরা দেখতেছি। বাংলাদেশের বিচার বিভাগকে ঠিক কোথায় নিয়ে দাঁড় করিয়েছে এই আসিফ নজরুলের মতো। আপনারা কি বুঝতে পারতেছেন? আপনাদের মধ্যে কি একবারের জন্য প্রশ্ন জাগে না যে বাংলাদেশের আইন ব্যবস্থাপনা, বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি, বাংলাদেশের বিচার বিভাগ, একটা মাত্র জায়গা ছিল বাংলাদেশের বিচার বিভাগ যেখানে সাধারণ মানুষের একটা বিশ্বাস ছিল এখানে ন্যায় বিচার পাওয়া যায়, এখানে সঠিক বিচার পাওয়া যায়, এখানে আইনের শাসনের ভিত্তিতে বিচার কার্য পরিচালিত হয়। কিন্তু 5 আগস্ট পরবর্তী আমরা কি দেখলাম? অন্যায়ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হলো, মিথ্যা মামলা দেওয়া হলো, আবার আদালত প্রাঙ্গণে, আদালত চত্বরে ডিম মারা হলো, গণধুলাই হলো। এরকম অসংখ্য ঘটনা আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেছি গত 15 মাস যাবত, এখনো সেটা চলমান আছে। কিন্তু এখানে একদম উল্টো হচ্ছে। জুলাই জঙ্গিদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলে আদালত সেটাকে অন্য চোখে দেখছে। বিচার বিভাগ, কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিচার বিভাগ কি কখনো রাষ্ট্রের এক শ্রেণীর নাগরিককে আলাদা সুবিধা দেয়, রাষ্ট্রের আরেক শ্রেণীর নাগরিককে আলাদা সুবিধা দেয়? না, সবাই সম অধিকার পায়, সবাই সমান সুবিধা পায়। এক মতাদর্শের লোককে বাংলাদেশের বিচার বিভাগ এক ধরনের বিচারের আওতায় আনবে, আরেক মতাদর্শের লোককে আরেক ধরনের বিচারের আওতায় আনবে, এটা তো বাংলাদেশের বা অন্য কোনো দেশের বিচার বিভাগের ব্যবস্থা হইতে পারে না। এটা তো কোনো রুলসের মধ্যে পড়ে না। আজ থেকে 4 দিন পূর্বে হবিগঞ্জের একটা সমন্বয়ক থানায় গিয়ে ওসিকে হুমকি দিয়েছিল, মনে আছে আপনাদের? শরীফ ওসমান হাদি জুলাই বিপ্লবের এক অকুতোভয় সৈনিকের নাম, যার বুকের তাজা রক্তে ভেসেছিল ঢাকার রাজপথ। 12ই ডিসেম্বরের সে ভয়াল দুপুরে তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছিল। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে সেই দৃশ্য। এতদিন আমরা জানতাম কিংবা আমাদেরকে জানানো হয়েছিল যে হাদির সে খুনি নামকরা শুটার ফয়সাল করিম মাসুদ দেশ ছেড়ে পালিয়েছে, সে নাকি এখন দুবাই অবস্থান করছে। কিন্তু গত 48 ঘন্টায় পুরো দৃশ্যপট যেন 180 ডিগ্রিতে ঘুরে গেছে। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে ভেসে আসে খুনি ফয়সালের একটি ভিডিও বার্তা, আর ঠিক তার পরপরই সাংবাদিক ইলিয়াস হুসাইন যুক্তরাষ্ট্র থেকে ফাটালেন এক বোমা। ইলিয়াস হুসাইনের দাবি হাদির খুনি দুবাই নয়, ভারত নয়, সে আছে খোদ ঢাকাতেই, আর তাকে নাকি শেল্টার দিচ্ছে স্বয়ং সেনাবাহিনী, এবং এই প্রক্রিয়ার সাথে যুক্ত করা হয়েছে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকেও।
আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এক গভীর ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট। একদিকে সমন্বয়ক সার্জিস আলমের আলটিমেটাম, অন্যদিকে ইলিয়াস হুসাইনের বিস্ফোরক অভিযোগ। সবকিছু মিলিয়ে এক গভীর নাটক সাজানো হয়েছে হাদি হত্যার বিচারকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। খুনি কি সত্যি বিদেশে আছে, নাকি আমাদের নাকের ডগাতেই ক্যান্টনমেন্টের মতো সুরক্ষিত এলাকায় বসিয়ে ভিডিও বার্তা পাঠাচ্ছে? চলুন গভীরে গিয়ে সত্যটা খোঁজার চেষ্টা করি। তার আগে আপনারা যারা মনে করেন সঠিক তদন্তের মাধ্যমে হাদির খুনিদের গ্রেফতার করে দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত, তারা কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই। শুরুতেই আসা যাক ঘটনার মূল টার্নিং পয়েন্টে। এতদিন প্রশাসন এবং বিভিন্ন সংস্থা আমাদের বুঝিয়ে এসেছিল যে হাদির খুনি পলাতক, কিন্তু সাংবাদিক ইলিয়াস হুসাইন তার ভেরিফাইড ফেসবুক পেজে এমন কিছু তথ্য প্রমাণসহ দাবি করেছেন যা শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। ইলিয়াস হুসাইন স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ করে বলেছেন, হাদির খুনি ফয়সাল কোনোভাবেই দেশের বাইরে নয়, তাকে দুবাই বা অন্য কোনো দেশে পাওয়া যায়নি। বরং ইলিয়াস হুসাইনের তথ্য মতে ফয়সাল বর্তমানে অবস্থান করছে ঢাকার DOSS এর মতো কড়া নিরাপত্তা বেষ্টিত এলাকায়। ইলিয়াস হুসাইন তার পোস্টে সরাসরি অভিযোগ করেছেন খুনিকে সেখানে শেল্টার দিয়েছে সেনাবাহিনী। আর সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো এই ঘটনা ধামাচাপা দিতে ব্যবহার করা হচ্ছে সমন্বয়ক সার্জিস আলমকে। ইলিয়াস হুসাইনের মতে সার্জিস আলম জেনে শুনেই খুনিকে দেশে রেখে সোশ্যাল মিডিয়ায় বিদেশে আছে বলে পোস্ট করেছে এবং তাকে ফিরিয়ে আনার মিথ্যা নাটক সাজাচ্ছে। এখানে একটি বিষয় খুবই ইন্টারেস্টিং। 1 জানুয়ারি 2026 তারিখে সার্জিস আলম তার ফেসবুকে একটি আলটিমেটাম দেন। তিনি লিখেছেন, 12 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে শহীদ উসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার ও রায় কার্যকর করতে হবে। আপাত দৃষ্টিতে মনে হবে সার্জিস আলম বিচার চাইছেন। ইলিয়াস হুসাইনের পোস্টে একজন কমেন্ট করেছেন, আসলেই তো ফেব্রুয়ারির 12 তারিখের পরে এই সরকার থাকবে না, তাহলে ওদের আলটিমেটামের মানে কি? এক হাসনাত ভাই ছাড়া ওদের প্রতি আগেই বিশ্বাস চলে গেছে। ইলিয়াস হুসাইনের যুক্তি হলো, খুনি যদি দেশেই থাকে তবে তাকে বিদেশ থেকে আনার জন্য 12 ফেব্রুয়ারি পর্যন্ত কেন দরকার? এর মাঝে সরকারের কাছে আর কোনো চাওয়া নেই কেন? ইলিয়াস হুসাইনের দাবি এটি মূলত তদন্তকে ঘুরিয়ে দেওয়ার এবং জনগণকে বিভ্রান্ত করার একটি কৌশল মাত্র। সেনাবাহিনী তার পোস্টের রিপোর্ট করে ডিলিট করিয়ে সার্জিসকে দিয়ে পোস্ট করিয়েছে, এমন অভিযোগও করেছেন তিনি। এখন প্রশ্ন হলো, ইলিয়াস হুসাইনের এই দাবি কি আসলেই সত্য? এর উত্তর খুঁজতে আমাদের তাকাতে হবে খুনি ফয়সালের ভাইরাল হওয়া সে ভিডিও বার্তাটির দিকে। ভিডিওতে ফয়সাল নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী দাবি করেছেন এবং প্রমাণ হিসাবে দুবাইয়ের ই-ভিসার কাগজ দেখিয়েছেন। কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতা এবং সাইবার এক্সপার্টদের বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। ফয়সাল ভিডিওতে যে ই-ভিসার কাগজ দেখিয়েছে, অনলাইনে সে ভিসার স্ট্যাটাস চেক করলেই দেখা গেছে সেখানে লেখা আছে ফাইল স্ট্যাটাস ক্লোজ। এর মানে কি? এর মানে হলো হয় তিনি ওই ভিসা ব্যবহার করে দুবাইয়ে প্রবেশ করতে পারেননি, অথবা তার এই ভিসাটি বাতিল হয়ে গেছে। এক্সপার্টদের মতে ফাইল ক্লোজ থাকার অর্থ হলো ফয়সাল সম্ভবত দেশেই আছেন, তিনি দেশের কোনো সেফ হাউজে বসে দুবাইয়ের নাটক সাজাচ্ছেন। অনেকেই তো এমনটা প্রশ্ন করছে, ফয়সাল যদি আসলেই দুবাই থাকতো তাহলে তার পরপর যে 2টা ভিডিওতে সে বলেছে যে আমি দুবাই আছি, দেশের মানুষ বলেছিল তুমি দুবাই নাই, তুমি বাংলাদেশে আছো, এমন কমেন্ট যখন সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। এখানে ফয়সাল যদি আসলেই দুবাই থাকতো তাহলে অবশ্যই সে দুবাইয়ের রাস্তাঘাট কিংবা এমন কোনো প্রমাণের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করত, যাতে করে আর কোনো সন্দেহ না থাকে, তার ওই ভিডিও দেখে যাতে সকলেই বুঝতে পারে ফয়সাল আসলেই দুবাইতে আছেন। কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো ভিডিও ক্লিপ ফয়সাল প্রকাশ করতে পারেনি। এখানেই ইলিয়াস হুসাইনের দাবির সাথে ফয়সালের ভিডিওর অসঙ্গতি মিলে যাচ্ছে। ইলিয়াস হুসাইন বলেছিল খুনি দেশেই আছেন, আর ফয়সালের ভিসা স্ট্যাটাস বলছে সে দুবাইয়ে নেই। অর্থাৎ খুনিকে দেশের ভিতরেই কোনো ভিআইপি প্রোটোকলে লুকিয়ে রেখেছে এবং তাকে দিয়ে এই ভিডিও বানিয়ে প্রচার করা হচ্ছে যে সে বিদেশে আছেন। ফয়সাল তার ভিডিওতে শুধু নিজের অবস্থান নিয়েই মিথ্যে বলেননি, তিনি শহীদ হাদির বিরুদ্ধেও জঘন্য মিথ্যাচার করেছেন। তিনি বলেছেন, ভারত যদি কথা না শুনে তাহলে ভারতকে কথা শোনানোর জন্য জাতিসংঘ সহ যেই সকল সংস্থাগুলো রয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সরকারের কাছে বিভিন্নভাবে আমাদের অবরোধ কর্মসূচি, আমাদের শহীদী শপথ, আমাদের সমাবেশ, আমাদের মানববন্ধন সহ বেশ কিছু শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা সরকারকে জানান দেওয়ার চেষ্টা করেছি যে আপনি অতি দ্রুত শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত করুন। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত আমাদের সামনে উপস্থাপন করা হয় নাই, যার মাধ্যমে আমরা আশ্বস্ত হতে পারি যে এই সরকার শহীদ উসমান হাদির হত্যার বিচারের জন্য আগ্রহী। প্রিয় ভাইয়েরা, আমরা আগামীকাল পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান এবং শান্তিপূর্ণ যে কর্মসূচিগুলো আমরা দিচ্ছি সেটা চলমান থাকবে। আগামী 7 তারিখ মানে আগামীকালকে সরকারের পক্ষ থেকে চার্জশিট দাখিল করবার কথা রয়েছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে এইখানে ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীর এরা হচ্ছেন এই খুনের সাথে জড়িত।
দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। উসমান হাদির মামলা নিয়ে নতুন অনেক তথ্য উঠেছে এবং সবাই অনেক কথা বলতেছে বা অনেক প্রতিবেদনের মাধ্যমে সেই মামলাটির বিষয়ে অনেক কিছু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং উসমান হাদির মামলার বিষয়ে আপনার মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।